বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামছে বাংলাদেশ, যেটা জয় ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নাই, হারলেই হোয়াইট ওয়াশের সামনে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ফার্স্ট টি-20তে এতটাই বাজে ব্যাট করেছে যে দ্বিতীয় টি-20তে তারা ব্যাটিং ইউনিট হিসেবে কতটুকু কামব্যাক করতে পারবে সেই প্রশ্নটা রয়ে গেছে। বাট স্টিল ভরসা রাখতে হবে। ভরসার প্রথম জায়গা লিটন দাস খেলতে পারবেন কিনা আমি জানি না, যদি খেলতে পারেন মোস্ট লাইকলি সৌম্যর জায়গাতে খেলবেন, না হলে ব্যাটিং ইউনিটটা যেমন ছিল তেমনই থাকবে। প্রশ্নের বড় জায়গাটা হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যানের 6 জন ছক্কা মারতে গিয়ে আউট হয়েছে। ছক্কা মারতে গিয়ে আউট হওয়াটা দোষের না, কিন্তু কোন পরিস্থিতিতে আপনি ছক্কা ট্রাই করছেন, কোন বোলারকে ট্রাই করছেন, এগুলো ক্যালকুলেশন করাটা খুব জরুরি। পারলে আপনি 120 বলে 20টা ছক্কা মারবেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু এই যে ওভার অ্যাটাকিং হয়ে যাওয়া, ক্যারিড অ্যাওয়ে হয়ে গিয়ে টানা ছক্কা মারার চেষ্টা করা, 70-75 রানে 5 উইকেট চলে যাওয়ার পরও চিন্তা না করা, এগুলো প্রশ্নবিদ্ধ কাজ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা খেলছেন সাকলাইন বাদ দিয়ে সবারই মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে। আপনারা এরকম কেন করেন? আপনারা ম্যাচের সিচুয়েশনটা অ্যানালাইজ করবেন না? অস্ট্রেলিয়ার 3 স্পিনারকে 9 উইকেট দিয়ে দিবেন, যেটা অস্ট্রেলিয়ান ক্রিকেটের জীবনে ঘটে নাই যে অস্ট্রেলিয়ান 3 স্পিনার 9 উইকেট পাইছে অপোনেন্টের। বাংলাদেশের সাথে সেটা হয়েছে। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের স্পিনাররাও কোনোদিন টি-20তে 9 উইকেট পায় নাই। বাংলাদেশ কি করলো? 3 জন স্পিনারকে তাদের প্রথম ওভারে উইকেট দিল। আমি প্রথম ম্যাচের পর আলোচনা যেটা বলেছিলাম, এগুলো খুবই বাজে ব্যাটিং। এই জায়গা থেকে বের হইতে হবে। উইকেট, পেস, বাউন্স, সুইং এগুলোর তুলনায় চট্টগ্রামের স্পিনটা বেটার কাজ করবে। এটা আমরা প্রথম টি-20 দেখে বুঝে গেছি, দ্বিতীয় টি-20তে সেটাই হওয়ার সম্ভাবনা আছে। বাট স্টিল এটা 110-20 রানের উইকেট না, মিরপুরের ধানক্ষেত না, 150 থেকে 170 রানের উইকেট। ক্যালকুলেটিং ব্যাট করা লাগবে। আমি আগের ম্যাচের পরেও বলেছিলাম যে যখন 58 বল বাকি 5 উইকেট চলে গেল বাংলাদেশের 75 রান বোর্ডে, 58 বলে 70টা রান করলেও 145 হতো। সো ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলা জরুরি। যে উইকেটে আপনি 190-200 করতে পারবেন না, সেই উইকেটে তো আপনার ওই অ্যাপ্রোচে যাওয়া উচিত। সেখানে তেরে ফুরে টানা ছক্কা মারতে গিয়ে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসা, এটা বাজে ব্যাটিংয়ের উদাহরণের সাথে আনস্মার্ট ব্যাটিংয়ের উদাহরণ। বোলিংয়ের জায়গাতে যদি আসি, 2 জন বাহাতি পেসার খেলানো হবে কিনা দ্বিতীয় টি-20তে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা নিয়ে ভাবতে পারে। তাসকিন, নাহিদ রানা যেহেতু আছেন বাইরে, সেখানে মুস্তাফিজকে ড্রপ করা হবে না মোস্ট লাইকলি। শরীফুলকে বেঞ্চ করে সেখানে নাহিদ রানা বা তাসকিনকে খেলানো যায় কিনা এ ব্যাপারটা ভাবতে হবে। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের একটা ব্যাপার খুব স্পষ্ট মাথায় রাখা উচিত, বাংলাদেশের রিশাদ, মাহেদি, মুস্তাফিজ, শরীফুল যদি খেলেন, কিংবা আরেক পেসার আব্দুল গাফফার সাকলাইন, তাকে বাদ দেওয়া ঠিক হবে না। কেননা ফার্স্ট ম্যাচ খেলেছেন, দ্বিতীয় ম্যাচটাও তাকে সুযোগ দেওয়া উচিত, সম্ভব হলে এই পুরো সিরিজটা খেলানো উচিত। আমি যেটা বলতে যাচ্ছি যে 8, 9, 10, 11 কিছু ক্ষেত্রে 7 নাম্বার এদের কাছ থেকে খুব একটা রান বা ব্যাটিং আশা করার চেষ্টাই করেন না। যা করার বাংলাদেশের টপ 6 ব্যাটসম্যানকেই করতে হবে, এই মাইন্ডসেটটা আপনাদের থাকা জরুরি। বাংলাদেশের লোয়ার অর্ডার কতটুকু ইনএফেক্টিভ টি-20তে, এটা বোধহয় আমাদের চেয়ে আপনারা ভালো জানেন। সো ব্যাটারদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা 6 জন মিলেই প্ল্যান করেন যে 20টা ওভার খেলা যায়, আগে ব্যাট করি পরে ব্যাট করেন, এবং মেক শিওর উইকেট বুঝে পরিস্থিতি বুঝে ব্যাট করেন। কেননা আবারও মনে করে দিচ্ছি, দ্বিতীয় টি-20 হারা মানে হোয়াইট ওয়াশের সামনে গিয়ে দাঁড়ানো। এই ঝুঁকিতে আপনারা কেন যাবেন? সুযোগ আছে। ওয়ানডেতে ভালো করেছে, টি-20তে বাংলাদেশ রিসেন্ট টাইমে ভালো করছে। সেই জায়গা থেকে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টি-20 হারানোটা অবশ্যই সহজ না, কিন্তু বাংলাদেশের সেই সামর্থ্যটুকু আছে। ব্যাটসম্যানদের এবার একটু বাড়তি দায়িত্ব নিতেই হবে। প্লিজ ভাইয়েরা, একটু বাড়তি দায়িত্বটা নেন। দ্বিতীয় টি-20তে জেতেন, শেষ ম্যাচে গিয়ে ফয়সালা হোক। আপনাদের দিকেই আসলে তাকিয়ে আছি।